স্বাগতম নিটোল টাটা বিস্টেন্সে। অর্থনৈতিক উন্নয়নের মূল্য দিতে হয় জ্বালানি দিয়ে, আর অর্থনীতি যখন থাকে প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে, তখন আশঙ্কা তৈরি হয় অতিরিক্ত জ্বালানির ব্যবহারের ফলে পরিবেশ এবং প্রতিবেশ বিপন্ন হবার। সবচেয়ে বেশি অপরিবেশ বান্ধব যে কয়লা, তার ব্যবহার এখনও পর্যন্ত বাংলাদেশে সীমিত। তবে আমাদের যে জ্বালানির মহাপরিকল্পনা আছে, সেখানে উল্লেখ আছে ছোট বড় 29টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের, যা বিভিন্ন সময় দেশের পরিবেশকর্মী এবং সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। আজ আমরা এসব নিয়ে আলোচনা করব। এজন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন। তিনি বুয়েটের প্রকৌশল অনুষদের ডিন এবং জ্বালানি বিশেষজ্ঞ। আরও আছেন সৈয়দা রিজওয়ানা হাসান, তিনি বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলার প্রধান নির্বাহী। আরও আছেন অধ্যাপক এম শামসুল আলম, যিনি দেশের অন্যতম শীর্ষ জ্বালানি বিশেষজ্ঞ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা যতটুকু জানতে পেরেছি, এবছরের শেষ নাগাদ আমাদের যে জ্বালানির মহাপরিকল্পনা, সেখানে একটা সংশোধন আনার প্রক্রিয়া চলছে। তো একজন বিশেষজ্ঞ হিসেবে আপনি কি মনে করেন, আমাদের সেই জ্বালানি যে পরিকল্পনা যেটা আছে, সেখানে কি কি পরিবর্তন আপনি দেখতে চান? বিশেষ করে কয়লার সেখানে স্থানটা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমরা এখন একটা সাংঘাতিক দুর্দিনের মধ্যে যাচ্ছি, এই প্যান্ডেমিক। এবং এই প্যান্ডেমিকটা যে মানুষের স্বাস্থ্যর দিকে এবং অন্যান্য জিনিসে যে প্রভাব রাখছে, সেটার সাথে সাথে আমাদের এইসব যে নীতি দেশে যেগুলো আছে, সেগুলোর উপরেও প্রচন্ড প্রভাব ফেলছে। জি। তো এরকমই আমাদের জ্বালানির উপরেও একটা প্রভাব স্বাভাবিকভাবেই ফেলবে এবং ফেলছে। আমরা যদি লক্ষ্য করি যে পৃথিবীতে এখন তেলের দাম বেশ অনেকখানি কমে গেছে, জি। এবং সাথে সাথেই আমাদের তেলের সাথে অ্যাকচুয়ালি কয়লা এবং গ্যাসের দামের সাথেও একটা সম্পর্ক থেকে যায়। তো গ্যাসের দামও কমে গেছে, কয়লার দামও কমেছে। জি। কিন্তু আমরা যদি দেখি যে আমাদের একটা বিরাট কমিটমেন্ট হয়েছিল যে আমরা আমদানিকৃত কয়লা দিয়ে আমরা বিদ্যুৎ তৈরি করব। জি। এখন সেই নীতিটা এখন কতখানি আমরা বলবৎ রাখবো, সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। কারণ হচ্ছে এই পিরিয়ডে আমাদের গ্যাসের দাম পৃথিবীতে, যেটা এলএনজি হিসাবে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসছি, সেটার দামও বেশ অনেকখানি কমে গেছে। এতখানি কমে গেছে যে আমরা যদি কয়লা দিয়ে করি বিদ্যুৎ আর ন্যাচারাল গ্যাস ইম্পোর্টেড দিয়ে করি, খুব একটা বেশি পার্থক্য থাকে না। তার কারণ হচ্ছে ন্যাচারাল গ্যাসের যে বিদ্যুৎ কেন্দ্রগুলা, এগুলা অত্যন্ত এফিশিয়েন্ট হয়। এগুলা প্রায় 55 to 60% এফিশিয়েন্ট, যেখানে সর্বোচ্চ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আমি 45% এফিশিয়েন্সিতে রান করতে পারি। তাই যদি আমরা হিসাব করে দেখি, তাহলে দেখব যে হয়তো ন্যাচারাল গ্যাসই বেটার হবে আমাদের জন্য, আমরা যদি ভবিষ্যতে ইম্পোর্টেড ফিউলের উপরে আমরা যদি নির্ভর করতে চাই। তো এইখানে আমি একটা নীতির ব্যাপারে যেটা বলতে চাই, যে আমরা যদি ইম্পোর্টেড ফিউলের উপরেই ভিত্তি করতে চাই, তাহলে আমাদেরকে আমাদের যেসব পাওয়ার প্ল্যান্ট গুলো তৈরি করার কথা ছিল এই কয়লা ভিত্তিক, সেগুলাকে পুনর্বিবেচনা করা দরকার। কারণ সেগুলাকে আমরা হয়তো ন্যাচারাল গ্যাস এলএনজি ভিত্তিকে নিয়ে আসতে পারি। আর আমি যেটা বলতে চাই যে আমাদের যে নীতি, যেটা মধ্যে আমাদের নিজস্ব কয়লা আহরণের ব্যাপারে কিছু আমরা উদ্যোগ নিতে পারি। কারণ জ্বালানি ইম্পোর্ট করে একটা দেশ উন্নতি করার মধ্যে অনেক রকম বাধা আছে। একটা তো ডাইরেক্টলি যেই আমরা দেখি যে আমাদের ফরেন এক্সচেঞ্জ যায়, আমাদের টাকা যায়, এবং আরেকটা হচ্ছে যে এই আমদানি করার ব্যাপারে অনেক রকম লজিস্টিক্স এর চলে আসে। যেরকম আমরা দেখতে পাচ্ছি যে কয়লা আমদানি করতে গেলে আমাদের ডিপ সি পোর্ট লাগে, ডিপ সি পোর্ট নাই, এখানে একটা বানানো হচ্ছে, ওখানে অসুবিধা হচ্ছে। তারপরে ঝড় বা ওগুলার অসুবিধা আছে। তারপরে ন্যাচারাল গ্যাসেও দেখতে পাচ্ছি আমরা এখন ফ্লোটিং ইয়ে দিয়ে আমরা গ্যাস আনছি, সবাই বলছে এটা ল্যান্ড বেসটা কোথায় হবে। সো ইম্পোর্টেড ফিউলের উপরে থাকতে গেলে আমাদের একটা তো আর্থিক, আরেকটা হচ্ছে এই লজিস্টিক্যাল সমস্যা রয়ে যায়। তো এই জিনিসপত্রগুলা আমাদের নীতির মধ্যে আসা দরকার। সেক্ষেত্রে আমাদের দেশের যে আমাদের যে ক্ষেত্রগুলো আছে, সেখান থেকে আমাদের উৎস তৈরি করার জন্য
যে বিনিয়োগ দরকার, আমাদের বাপেসকে যে শক্তিশালী করা দরকার, সেদিকে মনে হয় এখনই গুরুত্ব দেওয়ার সময় এসেছে। হ্যাঁ, অবশ্যই। আমি তারপরে আসছিলাম যে গ্যাসের যে ব্যাপারটা আছে, আমরা তো গ্যাস আহরণ একটা পর্যায়ে গিয়ে থামিয়ে দিলাম। হ্যাঁ, এখন এইটা অত্যন্ত আশ্চর্যজনক যে আমরা যদি ক্লেম করি, যারা ক্লেম করে যে আমাদের গ্যাস ফুরিয়ে গেছে, কোন দেশের গ্যাস হঠাৎ করে ফুরিয়ে যায় না। হ্যাঁ, ফুরিয়ে যেতে গেলে এটার একটা আমার যে এখনকার যেরকম যে কোভিড, যে করোনা ভাইরাসে যেটা আমরা দেখতে পাচ্ছি, সবাই বলছে যে এটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আসলে যেটা দেখা গেছে এটা একটা প্ল্যাটোতে চলে আসে, তারপরে অনেক দিন কন্টিনিউ করে, তারপরে নামে। তো গ্যাসেরটা ওরকমই, আমরা বেশ অনেকদিন আমরা ওই একটা মানে এখন যেরকম আছে ওরকম লেভেলে রেখে আমরা কনজাম্পশন চালা যেতে পারতাম। কিন্তু আমরা তো যেটাকে ডিপ সি পোর্ট বলি, সরি ডিপ সি বলি, গভীর সমুদ্রে যে ইয়েটা পাওয়ার যে সম্ভাবনা, সেটা তো আমরা ঠিক করে দেখলামই না। আমরা সমুদ্র আহরণ করলাম, সমুদ্র জয় করলাম, মিয়ানমারের কাছ থেকে আমরা সীমানা নির্ণয় করার পরে অনেক জায়গা নতুন পেলাম, কিন্তু সেখানে তো আমরা কোন রকমের সেইভাবে একটা ভালো সুন্দর একটা আহরণ করার যে একটা প্রচেষ্টা, সেটা তো নিতে পারলাম না। তো এইসব জিনিসপত্রগুলা অবশ্যই এনার্জি গুরুত্ব দিয়ে ভাবতে হবে। ধন্যবাদ স্যার, আবার আপনার কাছে ফিরে আসবে। এই মুহূর্তে আমি যেতে চাই অধ্যাপক শামসুল আলম আপনার কাছে। একসময় তো বলা হচ্ছিল যে কয়লা যথেষ্ট একটা আপনার জ্বালানি মানে সাশ্রয়ী, মানে পয়সা কম লাগে কয়লার, সেই জন্য আমাদের কয়লার দিকে যেতে হবে। কিন্তু এখন আপনার আন্তর্জাতিক বাজারে যে আপনার কয়লার যে দর, তাতে কি আপনি মনে করেন যে আমাদের সেই পরিকল্পনা থেকে এখন সরে আসার সময় এসেছে? আমাদের জ্বালানি, বিশেষত পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান, যেটাতে অলরেডি আপনার কথা এসছে, রিভিউ করার উদ্যোগ নেওয়া হয়েছে বছরের প্রথমেই, সেটা শেষের দিকে শুরু হতে যাচ্ছে বা হয়ে গেছে উদ্যোগ। কিন্তু সেই জায়গাটাই পরিবর্তনের যে প্রেক্ষাপট অলরেডি প্রফেসর এজাজ আলোকপাত করেছেন, বিশ্ববাজারে জ্বালানির দরপতন, তারপরে বলা যেতে পারে ক্লিন এনার্জি ব্যবহারের যে মুভমেন্ট শুরু হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড, সেক্ষেত্রে নিউক্লিয়ার এনার্জি বর্জন, কয়লা বর্জন, তেল বর্জন এবং রিনিউয়েবল এনার্জি সেক্টর ডেভেলপমেন্ট। ইউরোপ তো অলরেডি শুরু করে দিয়েছে, তারা শতভাগ কার্বন মুক্ত ইকোনমি তৈরি করতে চাচ্ছে এবং সে ব্যাপারে জার্মানি যথেষ্ট আগায় গেছে, অন্যান্য দেশও আগায় গেছে। সেই সব হাওয়া মানে বইতে শুরু করেছে এবং সেখানে আমাদের সমাজ ব্যবস্থায়ও সেই হাওয়া এসে লেগেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি ভোক্তাদের জায়গা থেকে কতগুলো কথা বলতে চাই। যে আমরা দেখতে পাচ্ছি যে এনার্জি মিক্স, যদি আমরা বিদ্যুতের কথাই বলি বা প্রাথমিক জ্বালানি সরবরাহের কথাই বলি, এনার্জি মিক্সের কথাই আসি, আজকে পরিবহনে দেখা যাচ্ছে যে অপরিকল্পিতভাবে হলেও যানবাহনে আপনার বিদ্যুৎ মানে লিকুইড ফুয়েল রিপ্লেস হয়ে বিদ্যুৎ ব্যবহার শুরু হয়ে গেছে। অটোমেশন এমন ভাবে আগাচ্ছে যে 2 বছর আগে যে পরিমাণ যে ডিমান্ড ছিল, সেই ডিমান্ড কমে আরো এত এফিশিয়েন্ট মেশিনপত্র এসে গেছে, অটোমেশন হয়ে গেছে যে বিদ্যুতের ব্যবহার কম করে বেশি কাজ পাওয়া যাচ্ছে, অর্থাৎ এফিসিয়েন্সি ইমপ্রুভ হয়েছে, কনজারভেশন মানে ইমপ্রুভ করে গেছে। অন্যদের যত দ্রুত করে আমরা খুব স্লো গেলেও আমরা আগাচ্ছি এবং গ্রাজুয়ালি সেই জায়গাগুলোর দিকে নজর পড়ছে। এবং এর সঙ্গে একটা মার্কেট বাজার আছে, ইকুইপমেন্টের বাজার আছে, যারা বাজার দখল করতে চায় তারা এদিকেও তাদের পলিসিতেও ইনকর্পোরেট করছে। সেই সব বিষয়গুলোর বিবেচনায় এনে ডিমান্ড প্রজেকশনের যে কথাটা বলা হয়, সেই জায়গাটা আমাদের যথেষ্ট দুর্বলতা রয়ে গেছে। আমরা এখন পর্যন্ত বলছি যে 1 ইউনিট জিডিপি প্রবৃদ্ধিতে আমাদের প্রায় 1.5 ইউনিট মানে 1.5 ভাগ এনার্জি কনজাম্পশন হয়, ইলেকট্রিসিটি কনজাম্পশন হয়। এই বিবেচনা ধরে আমরা অলরেডি আমাদের অর্থনৈতিক বিনির্মাণে জ্বালানি উন্নয়ন পরিকল্পনা আমরা তৈরি করছি। এটা একটা ভুল কনসেপ্ট এবং এই জায়গাটা অলরেডি বিভ্রান্তি শিকার হয়েছে। আমরা এখন যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তৈরি করেছি, দেখা যাচ্ছে যে অব্যবহৃত থেকে যাচ্ছে। অলরেডি বাইরে থেকে আমাদের সম্পর্কে বলা হচ্ছে যে 2030 সালে আমাদের যে উৎপাদন ক্ষমতা তৈরি হবে, আমরা যে মাস্টার প্ল্যানে প্রজেকশন করেছি, তার অনেকটাই অব্যবহৃত থেকে যাবে এবং তার দাম সেরকম চাহিদা তৈরি হচ্ছে না। চাহিদা আছে না, আপনি জিনিসটা ভুল বুঝছেন। চাহিদা তৈরির ব্যাপারটি নির্ভর করছে যে আপনি এনার্জি কনজাম্পশন ইফিসিয়েন্সি এবং এনার্জি জেনারেশন ইফিসিয়েন্সিতে বিরাট ধরনের বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেছে, যেখানে
এজাজ সাহেব তো কথা একটু বলে গেছে যে যেখানে আমরা গ্যাস খরচ করে এফিশিয়েন্ট জেনারেশনে প্রায় 60% এনার্জি রিকভার করতে পারি, এফিশিয়েন্ট করতে পারি, যেটা এখন পর্যন্ত আমাদের গ্যাস বেস অনেক পাওয়ার প্ল্যান্ট আছে 30%-এর নিচে। এইসব জি। জায়গাগুলো পরিবর্তন আনলে আমি যে পরিমাণ চাহিদা আমার পূরণ, যে কাজের জন্য যে পরিমাণ জ্বালানি দরকার ছিল, যে পরিমাণ প্রাথমিক জ্বালানি খরচ করে আমি সেকেন্ডারি বিদ্যুৎ তৈরি করতে পারতাম, তার থেকে অনেক প্রাইমারি জ্বালানি খরচ কম খরচ করে আমি সেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। আবার যে পরিমাণ বিদ্যুৎ দিয়ে আমি যে পরিমাণ মেশিন পত্র জিডিপি জেনারেট করতে পারবো, তার থেকে অনেক কম পরিমাণ জ্বালানি দিয়ে আমি জিডিপি তার থেকে বেশি প্রবৃদ্ধি অর্জন করতে পারতাম। যেমন জার্মানি গ্র্যাজুয়ালি 3% জিডিপি প্রবৃদ্ধি হচ্ছে, অথচ তারা গ্র্যাজুয়ালি জ্বালানি কনজামশনের প্রবৃদ্ধি নিচের দিকে যাচ্ছে গত 90 দশক থেকে আরম্ভ করে। তারা গ্র্যাজুয়ালি 2050 সাল পর্যন্ত 40 সাল পর্যন্ত তাদের অব্যাহত গতিতে চলতে থাকবে। এইসব বিষয়গুলো মহাপরিকল্পনায় অ্যাড্রেস করা হয়নি। 1% ডিমান্ড যদি প্রজেকশনে প্রবৃদ্ধি কম বেশি হয়, তাহলে মিলিয়ন মিলিয়ন ডলার এখানে কম বেশির প্রশ্ন রয়ে গেছে। সেই বিষয়টি অলরেডি আমরা সাফার করছি, যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ায় আমরা ব্যবহার করতে পারছি না, আমরা কাজে লাগাতে পারছি না, আবার আমরা বিদ্যুৎ বঞ্চিত হচ্ছে। এই সব জায়গাগুলোতে যে প্ল্যানিং এর পর্যায়ে যে জাতীয় সক্ষমতা দরকার, সেই সক্ষমতার বিরাট বিপর্যয় ঘটে গেছে, আমরা অর্জন করতে পারিনি। এই কথাটা এখন প্রমাণ করে। এখন জায়গাকে বিদ্যুৎ ডোনারদেরকে ব্যবহার করে আমাদেরকে প্ল্যান করতে হয়। এইবার আসেন জ্বালানি বাস্কেটের মধ্যে যে মিশ্রণে যে আমরা জ্বালানি চাহিদা পূরণ করতে যেভাবে তৈরি করেছি, যে কথাটা এসছে যে আমরা যেভাবে কয়লা এনেছিলাম, আমরা যেভাবে গ্যাসের কথা ভেবেছিলাম, আমরা যেভাবে তেলের কথা ভেবেছিলাম, তেল অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে ফেলেছি, যার কারণে বিদ্যুতের উৎপাদন ব্যয় অনেক বেশি বেড়ে গেছে। পার্টিসিপেটরি পার্সপেক্টিভ প্ল্যানে বলা হয়েছিল যে কোনো রকম তেলের ব্যবহার বৃদ্ধি হবে না। 2009 সালে সেই প্ল্যান অ্যাপ্রুভ করা হয়েছে, যা 2021 সাল পর্যন্ত প্রযোজ্য ছিল, 30 সাল পর্যন্ত এক্সটেন্ড ছিল। সেখানে 3% জ্বালানি ব্যবহারের কথা তখনকার সাপ্লাইয়ের তুলনায় ছিল, সেটা বাড়াতে নিষেধ করা হয়েছে, সেইটাকে বৃদ্ধি করা হয়েছে কোনো রকম পরিকল্পনা ছাড়াই। সেখানে পাঁচশালা পরিকল্পনায় বলা হয়নি, পার্টিসিপেটরি পার্সপেক্টিভ পরিকল্পনা বলা হয়নি, শুধুমাত্র প্রশাসনিক মন্ত্রণালয় নীতি প্ল্যান সমস্ত কিছু, ইভেন কনস্টিটিউশন সবকিছু পদদলিত করে শুধু ব্যবসায়িক স্বার্থে তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন 30% বাড়াইছে ক্ষমতা, যে ক্ষমতা এখন 10% ব্যবহার হয় না। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পরিকল্পনা নেয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে গলদ আছে বলেই পরিকল্পনাগুলো সম্পূর্ণ হতে পারছে না। গলদ বললে ভুল হবে। এটা বড় রকমের জনস্বার্থ বিরোধী, গণস্বার্থ বিরোধী এবং অসাধু ব্যবসা বান্ধব। ধন্যবাদ। এই বিষয়ে আবার আপনার কাছে একটু পরে আবার ফিরে আসবো। এই মুহূর্তে আমি যেতে যাচ্ছি রিজওয়ান হাসান আপনার কাছে। আপনি একজন পরিবেশ কর্মী এবং আপনি জানছেন যে আমাদের যে জ্বালানি মহাপরিকল্পনা, সেটা একটা সংশোধনের একটা কথাবার্তা চলছে, এই বছরের শেষে হয়তো হবে। তো একজন পরিবেশ কর্মী হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে এখানে আপনার ভাবনার জায়গাটা বা কেমন একটা জ্বালানি নীতি আপনি দেখতে চান, সেটা যদি আমাদেরকে জানাতেন। যে আমরা 50টি সংগঠন অলরেডি একটা পত্র পাঠিয়েছি আমাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে। সেখানে আমরা বলেছি যে প্রতিষ্ঠানকে দিয়ে এই মহাপরিকল্পনা রিভাইজ করার উদ্যোগ নেওয়া হয়েছে, সেই প্রতিষ্ঠানের উপর আমরা ভরসা রাখতে পারছি না। তার কারণ হচ্ছে, একটু আগে যেটা শামসুল আলম ভাই বললেন যে আমাদের চাহিদা কতটুকুন, সেটা তো আসলে ঠিক মতন প্রজেক্টেড হতে হবে, এবং এটা কোনো রকেট সায়েন্স না। বিভিন্ন বিশ্বের অন্যান্য দেশের আলোকে এটা মোটামুটি করে ফেলা যায়। তবে এখনকার পরিবেশটা পরিবর্তিত, এখন আপনাকে জলবায়ু পরিবর্তনের বিষয়টা বিবেচনায় আনতে হচ্ছে, এবং কতটা ভোগবাদীর দিকে আপনি যাবেন আর কতটা আপনি সংরক্ষণশীল হবেন সেটাও আপনাকে মাথায় আনতে হবে। আমরা আপত্তি তুলেছিলাম যে এই কোম্পানি এর আগে যখন মহাপরিকল্পনা করেছিল, সেখানে একটা ইনফ্লেটেড, খুব বাড়িয়ে একটা চাহিদা দেখিয়েছিল। পরবর্তীতে সেই কোম্পানি নিজেই এটা স্বীকার করেছে যেটা একটা ইমপ্র্যাকটিক্যাল প্রপোজিশন ছিল, কিন্তু আনফরচুনেটলি পরবর্তীতেও তারা যে প্রজেকশন দেখাচ্ছে 2030 এবং 2041 সাল নাগাদ, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে তারা কয়লা এবং জীবাশ্ম জ্বালানির উপর অনেক বেশি রিলায়েন্স আনতে যাচ্ছে। আমার এখানে ছোট ছোট দুই একটা কথা আছে। একটা কথা হলো কি, যে আমরা যারা একটু লেখাপড়া জানি, বিদেশে আসা যাওয়া করি, উই আর এক্সপোজড অ্যান্ড কানেক্টেড, তারা এই ইংরেজি পড়ে বুঝবো।
জ্বালানি সেক্টরের মহাপরিকল্পনাটা আসলে আমজনতার সাথে একটু কথা বলে হওয়াটা দরকার। আপনি দেখবেন সরকারের একটা সুইপিং কমেন্ট আছে, বড়পুকুরিয়ায় কোনো পরিবেশ দূষণ হয় না, খুবই ভালোভাবে বড়পুকুরিয়ার কাজ চলছে। একেবারেই কথাটা ঠিক না। আমি আপনাকে 21টি গ্রামের কথা বলে দেবো, সেখানে মারাত্মক রকমের পরিবেশ দূষণ করছে, মানুষ অভিযোগ করছে, কিন্তু তাদের অভিযোগগুলো আমলে নেওয়ার, প্রতিকার নেওয়ার কেউ নেই। কাজে এক হচ্ছে যে মহাপরিকল্পনা যদি আমি করি, আমি বুঝবো যে আমি আগে কি ভুল করেছিলাম, এখন আমি কোথায় আছি, ভবিষ্যতে এই ভুলগুলো সংশোধন করে আমি কি করে এগিয়ে যেতে পারি মানুষকে আস্থায় নিয়ে। যদি রামপালকে লিগালাইজ করা, বড়পুকুরিয়াকে লিগালাইজ করা, মহেশখালীকে লিগালাইজ করাই হয় উদ্দেশ্য, তাহলে সেরকম মহাপরিকল্পনা আমরা চাই না, এটার বিরুদ্ধে আমরা মতামত দিয়েছি। এই পর্যায়ে আরেকটা কথা আপনাকে একটু বলি, আমরা সকলেই জানি যে পৃথিবীর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে জলবায়ু পরিবর্তনের কারণে, এবং এই জলবায়ু পরিবর্তনের জন্য যেই গ্রিন হাউস গ্যাসের এমিশন হয় তার 25% আসে হচ্ছে ফসিল ফুয়েল বার্ন করার থেকে। ফসিল ফুয়েল বার্ন করার থেকে আমাদেরকে সরে আসতে হবে যদি আপনি প্যারিস এগ্রিমেন্ট অনুযায়ীও আপনার কমিটমেন্ট বাস্তবায়ন করতে চান, এবং ভ্রান্ত উন্নয়নের পথে তো আপনি যাবেন না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনে গিয়ে 2016 সালে বলে এসেছিলেন, 50টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ ছিল, উনি নিজে বলে এসেছিলেন যে আমরা 2050 সালের মধ্যে 100% নবায়নযোগ্য জ্বালানির দিকে চলে যাব। আর সেখানে আপনাকে এখন টেপকো বলবে 3.8%, এটা বাংলাদেশের জনগণকে মানতে হবে। একজন নির্বাচিত জনপ্রতিনিধি বলবেন 100%, আর একটা বিদেশি সংস্থা এসে বলবে 3.8%। এটার মধ্যে একটা পলিটিক্যাল ইকোনমি আছে। ভারত এবং চীনকে তাদের কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধ করতে হবে। তাহলে এই প্রকল্পগুলো কোথায় যাবে? জলবায়ু পরিবর্তনের অঙ্গীকারের কারণেই তাদেরকে বন্ধ করতে হবে। এগুলো এখন বাংলাদেশে আসবে, এগুলো এখন যাবে হচ্ছে চীনের থেকেও বাংলাদেশে আসবে, ইন্ডিয়া থেকেও বাংলাদেশে আসবে। আমি আরেক মাননীয় প্রধানমন্ত্রী সেই প্রতিশ্রুতি মোতাবেক যদি মহাপরিকল্পনা রিভিশন করা হয়, সেখানে কিন্তু আমাদের কোনো আপত্তি থাকবে না। তার ওই প্রতিশ্রুতি সম্পূর্ণভাবে এক পাশে রেখে আমরা 3.7% যাবো, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ইতিমধ্যে কয়লার নেতিবাচক প্রভাব কিন্তু আমরা বোঝা শুরু করেছি। নিউক্লিয়ারকে অনেকে ক্লিন বললেও এখানে একটা কোয়েশ্চেন মার্ক রেখে দিই আমি, যেই দেশ নিজের মিউনিসিপাল ওয়েস্ট ম্যানেজ করতে পারে না, যে দেশ নিজের মিউনিসিপাল ওয়েস্ট ব্যবহার করতে পারে না, সে যদি আশা করে যে রাশিয়া তার নিউক্লিয়ার ওয়েস্টে বর্জ্যটা ব্যবস্থাপনা করে যেটুকুন ফেরত পাঠাবে পুরো ক্লিন পাঠাবে এবং আমরা তো ব্যবস্থাপনা করে ফেলবো, আমি বলবো যে আমরা আসলে আকাশ কুসুম কল্পনার মধ্যে আছি। ভারত বলছে তার নবায়নযোগ্য জ্বালানি 2030-এর মধ্যে সে অনেক চুকুন বাড়িয়ে ফেলবে। চায়না বলছে তার 28.2% করবে সে এই বছর। হ্যাঁ, যদি ইন্ডিয়া বলছে 2025-এর মধ্যে 23% করবে, ইন্দোনেশিয়া বলছে 2050-এর মধ্যে সে 31% করবে। আমি কেন 2041-এ, যেখানে আমাদের প্রধানমন্ত্রী বলে 100%, আমি কেন সেখানে 3.8%-এ যাব? আমরা অবশ্যই মনে করি এই টেপকোর হাত থেকে মহাপরিকল্পনাকে বাঁচাতে হবে। এবং আমি কি বলি এজাজ ভাইয়ের সাথে মিলে না, এজাজ ভাই কি বলে আমার সাথে মিলে না, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে আমরা কথা বলি। অনেক ডায়লগ হওয়া দরকার, চাহিদা ঠিক মতো নিরূপণ করে কোন পন্থায় আগালে সবচেয়ে কম ক্ষতি হবে। সস্তা বলে কিছু নাই, আমরা বাঙালিরা ছোটবেলা থেকে শিখে এসেছি সস্তার 3 অবস্থা। আর এখন যদি সস্তাই মানতে হয় তাহলে সোলারে যান, সোলার তো সবচেয়ে বেশি সস্তা হয়ে গেছে। আর আপনার তো সোলার কিনতে পয়সা লাগবে না, খালি জায়গার সমস্যা, সেখানে খাস জমি কোথায় আছে, কতটুকু আছে, ট্রান্সমিশন আপনি কি করে করবেন, সেই মহাপরিকল্পনা গ্রহণ করেন। আপনি নির্বাচিত জনপ্রতিনিধির অঙ্গীকারকে অস্বীকার করে জাপানিজ একটা কোম্পানি যার ক্লিয়ার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, সে একদিকে মহাপরিকল্পনা করে আবার আরেকদিকে জ্বালানি খাতে যে উন্নয়ন কাজগুলো হয় সেখানে অংশগ্রহণ করে, এটা তো হতে পারে না ভাই। ধন্যবাদ দর্শক, এখন একটা ছোট্ট বিরতিতে যাব, খুব শিগগিরই ফিরে আসছি, আশা করি সঙ্গেই থাকবেন। আবারও স্বাগতম নিটল টাটা বিস্ট্রেন্ডসে। আলোচনা এই পর্যায়ে অধ্যাপক শামসুল আলম, আপনার কাছেই আবার ফিরছি। আপনাকে আমি থামিয়ে দিয়েছিলাম একটু আগে, আপনি যখন বলছিলেন যে অংশগ্রহণমূলক একটা আলোচনার মাধ্যমে একটা জ্বালানি নীতি তৈরি করা, সেই আলোকে পরিকল্পনা তৈরি করা, সেটা বড্ড অভাব। এর কারণ কি বলে আপনি মনে করেন? এখানে মানে কোন স্বার্থটা বেশি প্রাধান্য পাচ্ছে? আপনি যদি দেখেন স্পিডি অ্যাক্ট, যেটা জরুরি বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন 2010, এটার দিকে তাকালে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।
এখাতে যত কেনাকাটা হয়েছে সবই এই আইনের আওতায় বলা যায়, এবং কম্পিটিটিভ বিডিং এর ব্যাপারটি উঠে গেছে। 2018 সালে দিদেন অর্থমন্ত্রী যাওয়ার সময় বলে গেছে যে ডিপিএম পদ্ধতিতে আর ক্রয় নয়, ওটিএম পদ্ধতিতে ওপেন টেন্ডারে যেতে হবে। তিনি অনুনয় বিনয় করে প্রশাসনিক মন্ত্রণালয়গুলো জানিয়ে গেছেন, কিন্তু কোনো কাজে আসেনি, কেউ কর্ণপাত করেনি। পরিকল্পনা মন্ত্রণালয় একটা ছোট জগন্নাথ, একটা মৃতপ্রায় শ্মশান যাত্রী প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে, যে পরিকল্পনা জাতির ব্রেন বলা হয়। তাহলে যে অংশগ্রহণমূলক কথা বলেছেন রেজওয়ানা আপা, যে কথাটা বলছিলেন যে সবার সঙ্গে আলোচনা করে, এই আলোচনাটা সূত্রপাত পরিকল্পনা যখন প্রণয়ন করবে পরিকল্পনা কমিশন বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কনসাল্ট করে এগুলো করবে। সরকার যেসব নীতি তৈরি করে, 1996 সালে প্রথম জ্বালানি নীতি তৈরি করে গেজেট প্রকাশ করা হয়েছে, সেই জ্বালানি নীতি মনে করিয়ে দেয় অনেক বাড়িতে কোরআন শরীফ আছে, অনেক বাড়িতে জায়নামাজ আছে, কিছু বইপত্র আছে, সেগুলো কেউ পড়ে না, ওগুলো থাকতে হয় তাই থাকে, ওগুলো ব্যবহারে আসে না। আমাদের জাতীয় চরিত্রে এই জ্বালানি নীতি, এই জ্বালানি পরিকল্পনা, এই যে সংবিধান, এসব কিছুই থাকতে হয় তাই থাকে, প্র্যাকটিসে নেই। প্র্যাকটিসে আছে স্পিডি অ্যাক্ট, প্র্যাকটিসে আছে ডাইরেক্ট পারচেস মেথড। এই ডাইরেক্ট পারচেস মেথডে যদি আসেন, যে কোয়ালিফাই করার জন্য যে কন্ট্রাক্টর অ্যাপ্লাই করবে তার কারিগরি টুইন বিল অফ সিস্টেম বলে আমরা শুনে এসেছিলাম, যে উল্টো তার দিক দিয়ে স্যার যদি আমরা বলা শুরু করি যে এইসবের ফলে যেভাবে চলছে, এভাবে চলার ফলে আসলে লাভটা হচ্ছে কার কার, মানে কে উপকৃত হচ্ছে সাধারণ মানুষকে বাদ দিয়ে? অসাধু ব্যবসা, মানুষের কাছ থেকে নানা কৌশলে, যদি বিদ্যুৎ খাতের কথাই চিন্তা করেন যে কিভাবে পয়সা নিয়ে যাওয়া হয়েছে, ভুতুড়ে বিল তৈরি করে কত কোটি টাকা নিয়ে গেছে। এই যে কয়েকদিন আগে আপনি বিআরসি থেকে পাঠানো হয়েছে মন্ত্রণালয় যে আনমিটার্ড, 2015 সালে বলা হয়েছে যে সব জায়গাতে মিটার দিতে হবে, আবাসিকে, ইন্ডাস্ট্রিতে এবিসি মিটার লাগাতে হবে, প্রিপেড মিটার দিতে হবে, সেই প্রিপেড না মিটার না দিয়ে 1900 কোটি টাকা লুট করে নিয়ে গেছে। গ্যাস না দিয়ে বেশি দেখে 1900 কোটি টাকা, তাদের হিসাব, আমাদের হিসাব না। এইগুলো সব, এই সব প্রক্রিয়ায়, এগুলো তো মাঠ পর্যায়ে দেখছেন, পার্সেস পর্যায়ে বড় বড় পাওয়ার প্ল্যান্টে পার কিলোওয়াট পার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ক্রয় করতে কত টাকা লাগে, আমরা কত টাকা লাগাচ্ছি, সেই সব জায়গাগুলো যদি হিসাব করেন, সেসব জায়গাতে পুকুর চুরি না সাগর চুরি হয়ে গেছে। আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বালিশ তুলতে 700 টাকা লাগে, পর্দার তুললে কত টাকা লাগে। এসব কিছু করে আমরা যে উন্নয়ন উপহার দিয়েছি, যে পরিকল্পনা মাফিক এইসব উন্নয়ন করা হয়েছে, সেই জায়গাগুলোকে যদি আপনি অ্যাড্রেস করতে চান, তাহলে বহু মৃতপ্রায় জিনিসকে, যেমন ঢাকা শহরে জলাবদ্ধতা উদ্ধার করতে হলে বহু খাল উদ্ধার করতে হবে, বহু খালকে পুনর্জীবিত করতে হবে, বহু প্রতিষ্ঠানকে পুনরুদ্ধার করতে হবে। আমাকেও মৃত, আমাকে জীবন্ত করতে হবে, আমিও মারা গেছি, রেজওয়ানা আপাও মারা গেছে, আজিজ মানে এজাজ ভাইরাও মারা গেছে, তাদেরকে এদেশের সান অফ দি সয়েল বা মানে বলা যেতে পারে ভূমিকন্যা ভূমিপুত্র হিসেবে তাদেরকে পুনর্জীবিত হতে হবে, দেশপ্রেম নিয়ে জেগে উঠতে হবে, এই দুর্নীতির কবল থেকে আর একটা যুদ্ধ করে দেশকে উদ্ধার করতে হবে। আমি তো কারোর কথাই এ কথা শুনি না, আমি কাদের সবার কথাই পাণ্ডিত্য দেখি, কিন্তু এই আর্টস দেখি না, এই আবেদন দেখি না, তাই আমি এই আবেদন রাখি। ধন্যবাদ স্যার, আপনার কাছে আবার ফিরে আসছি। অধ্যাপক ইজাজ আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে কথা হচ্ছিল আপনার অংশগ্রহণমূলক একটা জ্বালানি নীতির কথা। তা আমরা দেখলাম একটা বিশেষ একটা বিদ্যুৎ প্রকল্প, আপনার রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, এটা প্লেন অ্যান্ড সিম্পল একটা প্রকল্প হলেও সেটা এমনভাবে এটার আপনার আলোচনাটা এগুলো যে এখন এটা একটা রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। একদিকে সরকার যেভাবে আপনি স্টেট বলে দিচ্ছে যে এটা কোনো ক্ষতি হবে না, সেদিকে আমার পরিবেশ কর্মীরা বলছে আমার সুন্দরবন যাবে, আমার সুন্দরবন গেলে আমার দেশের ভবিষ্যৎ চলে যাবে, ইকোলজি বিনষ্ট হবে, সেখানকার মানুষের জীবন বিপন্ন হবে। তো একজন বিশেষজ্ঞ হিসেবে আপনি যে একটা নিউট্রাল জায়গা থেকে আপনি বিষয়টাকে কিভাবে দেখবেন, এই পার্টিকুলার রামপাল বিদ্যুৎ প্রকল্প সম্পর্কে যদি বলেন। ধন্যবাদ। রামপাল বিদ্যুৎ কেন্দ্র ইআইএটা আমি স্টাডি করেছি। আমি রামপাল বিদ্যুৎ কেন্দ্রর অন্যান্য জিনিসপত্র আমি সম্বন্ধে জানি। ইনফ্যাক্ট আমাদেরকে মিনিস্টার আমাদেরকে ওখানে নিয়ে গেছিলেন দেখাবার জন্য পুরো জায়গাটা। কথা হচ্ছে যে এখানে সুন্দরবন অবশ্যই একটা পাওয়ার প্ল্যান্টের থেকে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস।
সেটা যদি বিশ্লেষণ করি তাহলে অবশ্যই আমাদেরকে একটু অন্যভাবে জিনিসটা দেখা উচিত। এখন আমি যেই মতামতটা আগেও দিয়েছিলাম সেটাই এখনো দেব, যে আমাকে যদি টেকনিক্যালি জিজ্ঞেস করা হয় যে একটা পাওয়ার প্ল্যান্ট, এই রামপালের পাওয়ার প্ল্যান্টটা এই সুন্দরবনকে মানে কোনোভাবে বিশেষভাবে ক্ষতি করবে কি করবে না, আমি অবশ্যই বলবো করবে না। এটা একটা পাওয়ার প্ল্যান্ট এখানে একটা এত বড় একটা জায়গাকে ক্ষতি করতে পারে না, ইট জাস্ট নট পসিবল। এটা হয়তো পারতো, আমি যদি 50 বছর আগের প্রযুক্তি, অনেক সময় আমাদের অনেকের হয় যে আমরা যেসব ভিডিও টিডিও দেখি, যেসব জিনিসপত্র শুনি টুনি, এগুলো 50 বছর আগের প্রযুক্তির কথা আমরা চিন্তা করি এবং সেগুলোর চিত্র নিয়ে আমরা কথা বলি, সেটাই স্বাভাবিক, সেরকমই হয়। আজকালকার মডার্ন যেই পাওয়ার প্ল্যান্ট আছে, কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট, এগুলায় আপনি ইচ্ছা করলে এত, এই কথাটা ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিবডি টু আন্ডারস্ট্যান্ড, আপনি যদি ইচ্ছা করেন যে ওই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যেই বাতাসটা বার হচ্ছে, আমি যেটাকে ফ্লু গ্যাস বলি, উই ক্যান মেক ইট ক্লিনার দেন ওখানকার সুন্দরবনের এখন যে বাতাসটা আছে তার থেকেও ক্লিনার আমি করে দিতে পারি। উই হ্যাভ দ্য টেকনোলজি, ইটস নট এ প্রবলেম এট অল। কিন্তু কথা হচ্ছে তাতে অফকোর্স আমার বিদ্যুতের দাম সাংঘাতিক রকম বেড়ে যেতে পারে, কিন্তু ওখানকার যেই অ্যাম্বিয়েন্ট কোয়ালিটি আছে তার সাথে কানেকশন রেখে এবং এয়ার ফ্লো সবকিছু মিলাই টিলাই আমরা যদি করি, তাহলে আমরা ওখানে একটা যেই মাপে 1320 মেগাওয়াটের যেটা বলা হয়েছে সেটা আমরা করতে পারি। অসুবিধাটা ওইখানে না। আপনারা যদি গভর্নমেন্টের সম্পূর্ণ প্রোগ্রামটা লক্ষ্য করেন, দেখেন এটা অ্যাকচুয়ালি একটা পরিকল্পিত প্রোগ্রাম টু ডিস্ট্রয় দ্যাট এরিয়া। হ্যাঁ, সো ইটস নট, আমাকে যেটা বলা, আপনাকে আমাকে যদি জিজ্ঞেস করেন একটা পাওয়ার প্ল্যান্ট কি ক্ষতি করবে, আই এম শিওর সবাই বিশ্বাস করবে যে এটা করবে না। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন ওই পাওয়ার প্ল্যান্টকে কেন্দ্র করে পুরো জায়গাটা এখন একটা ইন্ডাস্ট্রিয়াল জোনে পরিণত হওয়া আরম্ভ করেছে। কিছুটা এখন আশেপাশে আরো অনেকগুলো প্রকল্প শুরু হয়ে গেছে। এবং এইটাকে আরেকটা বলা হয়েছে যে আরেকটা 1320 হবে। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে দুইটা হলে ক্ষতি হবে নাকি, আমি বললাম ইয়েস, তখন আমি বলা আরম্ভ করবো ইয়েস। তারপরে এতগুলা আপনারা যদি দেখেন বাংলাদেশে যেখান থেকে একটা রোড যায়, বাংলাদেশ কোনো একটা মেইন রোড যেখান থেকে যায়, কিছু ওখানে যদি আগে যদি অল্প কিছু স্থাপনা থেকে থাকে, হ্যাঁ, সাংঘাতিক রকমের একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মতো, একটা গ্রোথের মতো, একটা আরবানাইজেশনের মতো হতে আরম্ভ করে। হ্যাঁ, এটা অ্যাবসলিউটলি স্বাভাবিক। তার মানে ওই জায়গাটায়, এই পুরো জায়গাটাকে একটা সেমি ইন্ডাস্ট্রিয়াল জোনে পরিণত হবে এবং এত লোক আসা যাওয়া, এত রকমের রাসায়নিক জিনিস ট্রান্সপোর্ট করা এবং এত রকম, ওখানে যখন দূষণ আরম্ভ হবে তখন অবভিয়াসলি এটার একটা ইফেক্ট সুন্দরবনের উপরে পড়বে। আমার বক্তব্য সুন্দরবনের আর রামপাল পাওয়ার প্ল্যান্টের হচ্ছে এইটাই, যে একটা পাওয়ার প্ল্যান্ট ওখানে ওরকম কোনো ক্ষতি করতে পারে না, স্পেশালি এখনকার যেই মানের আমরা, বাট এগেইন সেই মানের তারা ওটাকে চালাবে নাকি সেটাও আমরা জানি না, সো একটা রিস্ক সবসময় থেকে যায়। ধন্যবাদ স্যার। এখন সৈয়দ রিজওয়ান হাসান, আপনার কাছে যাইবো যে আপনার টেকটা কি এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র এবং সুন্দরবন ইস্যুতে? একটা ইট ভাটাকে আমি 120 ফিটের চিমনি লাগাইতে বাধ্য করতে পারি না। সেখানে আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি দিয়ে আমি এমন বাতাস দিব যে বাতাসে কোল অ্যাশ এক বিন্দুও থাকবে না, তাও আবার ওটা পরিচালিত হবে এনটিপিসি দিয়ে, যার কোল রেকর্ড ম্যানেজমেন্টের বিষয়ে ভারতের সুপ্রিম কোর্ট মহা বিরক্তি প্রকাশ করেছে। এটা আমার কাছে গ্রহণযোগ্য না। তাত্ত্বিকভাবে সবকিছু সুন্দর দেখানো সম্ভব। আপনাকে কয়েকটা পয়েন্ট আমি দিয়ে দিই। সরকার যখন রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প করতে চাইলেন, তখন সরকার ওটার কোনো ইআইএ করেন নাই, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করেন নাই। যখন আমরা বাধা দিলাম তখন সরকার ইআইএ করার উদ্যোগ গ্রহণ করলেন। সেটা কখন? জমি অধিগ্রহণ শেষ হয়ে যাওয়ার পরে। হ্যাঁ, আপনি যান ভারতে, সেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কোনো জমি অধিগ্রহণ করা যাবে না টিল ইআইএ ইজ অ্যাপ্রুভড। আপনি জমি অধিগ্রহণ শেষ করে দিয়েছেন, এখন কি ইআইএ রিপোর্ট আপনি নেগেটিভলি দেবেন? আপনি অবজেক্টিভলি দেবেন?
আমরা যদি বলি জাহাজ ডুববে, এমন জাহাজ আনবো যা ডুববে না। আমরা যদি বলি কয়লা থেকে সালফার আসবে, এমন কয়লা আনবো যা সালফার দেবে, যেখান থেকে সালফার বেরোবে না। এমন জাহাজ আনবো যেখান থেকে আওয়াজ বেরোবে না। ইআইএ ডকুমেন্ট, এটা কাট এন্ড পেস্ট ডকুমেন্ট বলা হয় আজকাল এটাকে, সম্ভব এটা করা। হ্যাঁ, এবং এই ইআইএ ডকুমেন্টের পাওয়া না পাওয়া নিয়ে আমরা চিঠি লিখলে আমাদেরকে বলছে, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টকে বলেছি ইআই এর কপি দেন, বলে বিদ্যুৎ বিভাগ থেকে না। বিদ্যুৎ বিভাগকে বলি, বলে আমাদের ওয়েবসাইটে আছে। আমরা বলি দেখেন আমাদের কাছে আনঅফিসিয়ালি যেটা আছে ওটার এত নম্বর পেজে এটা আছে। আপা ওটা তো আমরা কারেক্ট করে ফেলছি, মানে ওয়েবসাইটেও ডিসপ্লে করে না, আপনি ডাউনলোড করতে পারবেন না, কিন্তু বলবে ওয়েবসাইটে। যাই হোক, পরে তারা নানান রকম বিশেষজ্ঞদেরকে দিয়েটিয়ে তাত্ত্বিক ভাবে এটাকে খুব সুন্দর করে ফেলেছে। বাংলাদেশের সংবিধানও তো খুব সুন্দর, সুন্দর না? সাম্যের কথা বলিনি, বলেছি তো, সাম্য হয়েছে সমাজে। কাজে কোন দেশ কি রাজনীতিতে পরিচালিত হয়, কি নিয়ম নীতিতে পরিচালিত, এটা আপনাকে বুঝতে হবে। আপনি হাজারিবাগ থেকে ট্যানারি সরাইছেন সাভারে, কি লাভটা হয়েছে? আমরাই তো সরিয়েছি, আমাদের কি ইটিপি দেখানো হয়েছে, আমরা ইটিপি দেখেছি, সেই ইটিপি কি চলেছে? কাজে আমি যখন উত্তর দেই, আমি বইয়ে কি আছে ওই ভাষা বলবো না, আমি কি রিভিউ করেছি খালি বইয়ে ওটা আমি বলবো না, আমি বাস্তবে কি দেখি আমি তার সাথে মিলিয়ে বইয়ের রিভিউটা বলবো। পয়েন্ট নাম্বার 1 was EIA was done after the land was acquired, so এটা হয়ে গেছে কর্তার ইচ্ছায় কর্ম। এবার আসেন দ্বিতীয় পয়েন্টে, ভারত কি পারবে? ভারতের সুন্দরবনের 20 কিলোমিটারের মধ্যে এটা করতে পারবে না, ভারতের আইন এলাও করে না। আমাদের আইন 10 কিলোমিটার বলেছে, কারণ আমাদের নাকি অনেক লোক দেখে আমরা 20 কিলোমিটার রাখতে পারবো না। তো ভারত কেন 20 কিলোমিটার বললো? উইদাউট প্রুডেন্স, কোন রকম অভিজ্ঞতা, কোন রকম জ্ঞান, কোন রকম উপলব্ধি ছাড়াই ভারত এই সীমাটাকে 10 কিলোমিটারের জায়গায় 20 কিলোমিটার করেছে। আমরা বারবার বলেছি যে 20 কিলোমিটার থেকে সরিয়ে নেন। তারপরে যেটা এজাজ ভাই বললেন যে এইখানে আরো অনেক ইন্ডাস্ট্রি হচ্ছে, এবং আপনি শুনলে অবাক হবেন, এই ইন্ডাস্ট্রি গুলো কিন্তু রামপালকে কেন্দ্র করে হচ্ছে। এবং রামপাল হলে দাম বেড়ে যাবে, ল্যান্ড গ্র্যাবারও তো হুমড়ি খেয়ে ওখানটাতে পড়লো। সেই জায়গাতে একটা ন্যাশনাল এনভায়রনমেন্ট কমিটির একটা মিটিং এ লাল তালিকাভুক্ত শিল্প প্রতিষ্ঠানকে রাতারাতি সবুজ তালিকাভুক্ত করে দেওয়া হলো, এবং ইআইএ রিকোয়ারমেন্ট থেকে এক্সাম্পশন দিয়ে দেওয়া হলো। দিস ইজ দ্য গভর্নেন্স ইউ আর টকিং অ্যাবাউট। ওয়াই আর ইউ শাই টু মেনশন দিস? Only a book will not solve your problem. Now coming down to the second part of Rampal, দুটো বিদ্যুৎ কেন্দ্র হওয়ার কথা ছিল, প্রবল আপত্তির মুখে, ইউনেস্কোর আপত্তির মুখে সরকার এখন বলছে আমি দ্বিতীয়টা করব না। তো কোন যুক্তিতে আপনি দ্বিতীয়টা থেকে সরে আসলেন? সেই একই যুক্তি কি প্রথমটার ক্ষেত্রে খাটে না? আপনার ইআইএ যেরকম ফ্যান্টাস্টিক ডকুমেন্ট করে ফেলাইছেন, সমস্ত কিছু সমাধান দিয়ে ফেলেছেন প্রথমটার জন্য, তো দ্বিতীয়টার জন্য দেন। দুটা মিলেই তো একটা বিদ্যুৎ প্রকল্প ছিল, ওইটার জন্য দিতে আপনি পারছেন না কেন? বিকজ আপনার প্রথমটাতে আপনার শুভঙ্করের ফাঁকি আছে। এখানে দেখেন, আমি আবারও বলেছি, আপনাদের পলিটিক্যাল ইকোনমিটা আমাদের সকলকে বুঝতে হবে। ইন্ডিয়া এবং চায়না দুটো গোষ্ঠী চাইবে বাংলাদেশ সেটা হোক, কারণ চায়নাও এর অদূরে কিছু বিদ্যুৎ কেন্দ্র করছে যেটার জন্য তারা একই নৌপথ ব্যবহার করতে চাচ্ছে। এখানে যদি নৌপথের গ্রাউন্ডে এটা বাধাগ্রস্ত হয়, চায়নার স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। আর ইন্ডিয়া তো চাইবেই যে এখানটাতে হোক, এটা রামপাল বলে কথা। আরেকটা কথা হচ্ছে, দেখেন আপনাকে আরেকটা কথা একটু খুবই জরুরি বলা, সেটা হচ্ছে there is something called precautionary principle। যদি আমাদের জীবনযাপন নীতি বিবর্জিত হয়ে গেছে, প্রিকশনারি প্রিন্সিপাল হচ্ছে পূর্ব সতর্কতামূলক নীতি। এটা আন্তর্জাতিক আইনে একটি স্বীকৃত নীতি। যখন there is confusion between good and bad, you go by the bad। কারণ গুডে যদি আপনি চলে যান, তারপরে যদি ক্ষতি হয়ে যায়, আমিও 20 বছর বাঁচবো না, আর এজাজ ভাইও হয়তো বাঁচবেন না, আল্লাহ জানেন, আল্লাহ হায়াতের মালিক। পরবর্তী প্রজন্মকে কিন্তু আর সুন্দরবন তাহলে দেখাতে পারবো যদি আমাদের আশঙ্কাই সত্য প্রমাণিত। আমি সুন্দরবনকে কোন মূল্যের বিনিময়ে এই বাজিটা ধরতে গেলাম এবং কেন? ধন্যবাদ অধ্যাপক শামসুল আলম। রামপাল বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে আপনার অভিমতটা? আমার অভিমত যে শুরুতেই, আমার সাল মনে নেই, এজাজ সাহেব ছিলেন, আমি ছিলাম, এবং বদরুল ইমাম সাহেব, ঢাকা ইউনিভার্সিটির, আমাদের তিনজনকেই প্রতিমন্ত্রীর দপ্তরে আমন্ত্রণ জানানো হয়। তখন গ্যাসের দাম নিয়ে কথা উঠেছিল এবং রামপাল নিয়ে কথা উঠেছিল। সেখানে যে কনসার্নগুলো ব্যক্ত করা হয়েছিল আমি সেটাই শুধু বলবো। প্রথমত, যে দুটো কথা অলরেডি চলে এসছে, আমি শুধু যেটা আসেনি সেটা বলি। মংলা পোর্ট উন্নয়নের জন্য পোর্টেবল $3 মিলিয়ন ইনভেস্টমেন্ট প্রপোজাল দিয়েছিল। তখন নৌপরিবহন মন্ত্রণালয় এটা নিয়ে বেশ কিছু দূর আগাইছিল। ব্রিটিশ প্রাইম মিনিস্টার আমাদের প্রাইম মিনিস্টারকে একটা ডিও লেটার দিয়েছিল। এটা নিয়ে যথেষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতির পর্যায়ে যথেষ্ট তৎপরতা শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটা সম্ভব হয়নি। কারণ যে চ্যানেল দিয়ে এই মংলা পোর্টে ভেসেল আসবে, বড় বড় আপনার জাহাজ আসবে, এই চ্যানেল
উপযোগী করা সম্ভব ছিল না। এটার অ্যাসেসমেন্ট রিপোর্ট মোংলা পোর্ট অথরিটি এবং নেভি থেকে দেওয়া হয়েছিল। এর একটা মোটা ফাইল তখন আমার হাতে আসে। এই প্রশ্নটাই আমি করেছিলাম, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে এই চ্যানেল তখন কি করে উপযোগী হবে এই কয়লা আনতে। পরবর্তীতে শুনেছি দুটো বিকল্প পথের কথা ভাবা হয়েছে। একটা হচ্ছে ইন্ডিয়া থেকে রেল লাইন তৈরি করে মোংলা বিদ্যুৎ কেন্দ্রে আসবে জি কয়লা, অথবা লাইটার জাহাজ করে ইন্ডিয়ার ভাটিতে 3টা মানে ডিপ সি পোর্ট হচ্ছে, সেই সব পোর্টে এসে কয়লা ভেসেলগুলো থামবে এবং সেখান থেকে লাইটার জাহাজে করে আসবে। তার মানে এখানে আন্তর্জাতিক রাজনীতির কথা বলা রয়েছে, ভূ রাজনীতির কথা বলা হয়েছে। আমি শুধু ব্যবসার রাজনীতির কথা বলবো। এই ফিরে একটা বড় ব্যবসা তৈরি হতে যাচ্ছে, বিশেষত কয়লা আমদানির ক্ষেত্রে। কয়লা এই নৌপথে আনা নেওয়া নিয়ে এই ব্যবসাটা এখন জাপানের হাতে আছে, যে কারণে কয়লা বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে, ইম্পোর্ট বাড়াতে হবে। কে কোন ব্যবসা নেবে এটা তৈরি হয়ে গেছে, কোন পথে কি হবে সেটারও একটা ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেছে। সেই সব ব্লু প্রিন্টের সঙ্গে আমরা মার্চ করে যাচ্ছি। এইটা গেল একটা কথা। দ্বিতীয় কথা, কিউমুলেটিভ ইম্প্যাক্টের কথা আসছে। সেদিন মন্ত্রীকে কথাগুলো বলা হয়েছিল যে আপনি কিউমুলেটিভ ইম্প্যাক্ট কি করে সামাল দেবেন, যা অলরেডি এসছে যে এইটাকে ঘিরে অনেক শহর বন্দর গড়ে উঠতেছে, জমি জমা গড়ে উঠতেছে, এটা উঠছে। তৃতীয়ত কথা হচ্ছে যে আমি রাতারাতি লাল এলাকাকে সবুজ এলাকা বানিয়ে দিতে পারি কলমের খোঁচায়, এই ক্ষমতাটা বাংলাদেশের এই কলমবাজদের কে দিয়েছে? আল্লাহ কি তাদেরকে ওহী দিয়ে নবী রসুলদেরকে যেরকম ক্ষমতা প্রাপ্ত করে দিয়েছেন দুনিয়া চালানোর, এদের কি লাল থেকে নীল, নীল থেকে সবুজ এসব করার ক্ষমতা দিয়েছে? যে কথাটা রেজওয়ানা আপার কথা এসছে, সেদিন এই কথাও বলা হয়েছিল যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র 10 কিলোমিটারের মধ্যে হচ্ছে, এটা প্রথমেই ধরে নেওয়া হয়েছে এনভায়রনমেন্টালি ক্রিটিক্যাল এরিয়া নয়। সেখানেই আমাদের আপত্তি, কারণ এটা এনভায়রনমেন্টালি ক্রিটিক্যাল এরিয়া। এ কথাটা উপেক্ষা করে যা কিছু করা হবে আর কোনো যুক্তি ব্যাখ্যার মধ্যে আমি নেই। ইট ইজ এনভায়রনমেন্টালি ক্রিটিক্যাল এরিয়া। এখানে কোনো রকম রামপাল কেন, অনেক ছোট ছোট ইন্ডাস্ট্রিও তৈরি করা যায় না। ফিউচার যে কথাটা এসছে, 10 বছর পরে যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেই সম্ভাবনা অর্থাৎ সেই খারাপ দিকটাকে বিবেচনা করেই আমাদের পরিকল্পনা এবং সিদ্ধান্ত নিতে হবে। এইটাকে এনভায়রনমেন্টালি ক্রিটিক্যাল এরিয়া যদি ইন্ডিয়ান আইনে পড়ে, বাংলাদেশের আইনে এটা পড়ে না, এই কথা বলে আমি এই ধরনের কাজ করতে রাজি নই। আর কোনো যুক্তি আমার কাছে বড় নয়। পৃথিবীর একটা মানদণ্ড আছে, ইউনিভার্সাল মানদণ্ড আছে, সেই মানদণ্ড বাংলাদেশের জন্য তারতম্য হতে পারে না। যারা এই তারতম্যটা বুঝাতে চায়, আমি মনে করি তারা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আমার সার্টিফিকেট, আমার লেখাপড়া, আমি বঙ্গোপসাগরে সার্টিফিকেট বইপত্র পুড়িয়ে আমি বঙ্গোপসাগরে সাই করে বিলীন করে দিয়ে মূর্খ হয়ে যাই। আমরা আবার আলোচনায় ফিরে আসবো একটা ছোট বিরতির পরে। দর্শক, সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি নেবার। আলোচনা জমে উঠেছে, দেখতেই পাচ্ছেন। আশা করি সঙ্গেই থাকবেন। আবারও স্বাগতম নিটল টাটা বিস্টেন্সে। এ পর্যায়ে আমরা আলোচনা করব নবায়নযোগ্য জ্বালানি নিয়ে। অধ্যাপক ইজাজ আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আমরা তো নবায়নযোগ্য জ্বালানি নিয়ে বহু বছর ধরে অনেক বড় বড় কথা শুনছি, কিন্তু বাস্তবে আমাদের সেখানে অর্জনটা খুবই সামান্য, কেন? ধন্যবাদ। নবায়নযোগ্য জ্বালানির যে সমস্যাটা, সেটা হচ্ছে কিছুক্ষণ আগেই সৈয়দা রেজওয়ানা হাসান যে কথাটা বললেন যে সোলার এনার্জি সবচেয়ে সস্তা, তা আমরা সোলার এনার্জি কেন করে ফেলছি না। এখানে একটা অসুবিধা আছে যে এটা যাকে বলে কান্ট্রি স্পেসিফিক আর রিজন স্পেসিফিক। ইন্ডিয়ায় দাম কমতে কমতে এত কম হয়ে গেছে যে 3 টাকা, আমাদের টাকায় 3 টাকা পার কিলোওয়াট আওয়ারে মানে অজস্র, মানে অসংখ্য আমরা সোলার বিদ্যুৎ পেতে পারি। হ্যাঁ, আর আমাদের দেশে আমরা 6 টাকা দিয়েও সরকার কিনতে পাচ্ছে না। কারণ আপনারা জানেন যে আমাদের দেশে একটা মূল সমস্যা হচ্ছে জায়গা। আমাদের যথেষ্ট জায়গা নাই। আর ইন্ডিয়ায় সেই জায়গা কোনো সমস্যা নাই, কারণ মরুভূমি থাকলেই এটা সবচেয়ে ভালো, ওখানে বৃষ্টি হয় না, ওখানে সূর্য কিরণটা অত্যন্ত প্রকট, সব দিক থেকেই আইডিয়াল। এবং ইন্ডিয়ায় এত সোলার এনার্জি হয়ে গেছে যে ওরা কিভাবে এটা গ্রিডে ইনকর্পোরেট করবে সেটাই ওদের সমস্যা। এবং ওরা হয়তো কোনো একদিন, আমি যেটা বিশ্বাস করি, হয়তো আমাদের কাছে এক্সপোর্টও করতে পারে, এবং হয়তো দেখা যাবে যে ওদের
সোলার এনার্জিটা কিনেও আমাদের ফসিল ফিউল ইলেকট্রিসিটি থেকে হবে। কিন্তু এখানে আরেকটা কথা আছে যে এই নবায়ন যোগ্য জ্বালানির ব্যাপারে, যে আমাদের দেশে আমাদের যে সোর্স গুলা আছে, যে বলি উইন্ড, বাতাস, জি, পানি, সেটা তো আমরা কিছুই করতে পারলাম না। হ্যাঁ, আর সোলারের আমরা আটকে গেলাম এই যে দাম নিয়ে। হ্যাঁ, অসুবিধাটা কোথায় হয়? সরকার যখনই একটা দাম নির্ধারণ করে, হ্যাঁ, যে সোলারে আমরা এত কিনবো, ইট ইজ অলওয়েজ যে এন্টারপ্রেনাররা মানে যত টাকায় করতে পারে তার 1 টাকা কিংবা 50 পয়সা কমে। কখনোই সরকার তাদেরকে যেটা দেওয়া দরকার টু প্রমোট দিস, সেটা তারা করে নাই। আমি মনে করি সরকার এখানে যথেষ্ট আগ্রহী না এই রিনিউয়েবল এনার্জি প্রমোট করার ব্যাপারে। কেন না আগ্রহী? আপনার কি মনে হয় আগ্রহটা কম? এখন একটা মোমেন্ট যদি তারা কেনে সোলার এনার্জি যেই দামে হবে বাংলাদেশে, ভবিষ্যতে কিন্তু এটা আরো কমে যাবে অন্যান্য কারণে, যেটা আমি ডিসকাস এখানে করার সময় নেই। কিন্তু তারা পিডিপি যেরকম তারাই তো কেনে, তারা এই চড়া দামে বেশি বিদ্যুৎ কিনতে চাচ্ছে না, কারণ তারা অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে তেল ভিত্তিক জ্বালানির কারণে এবং অন্যান্য কারণে আমাদের বিদ্যুতের দাম দেশে যা হওয়া উচিত তার থেকে অনেক বেশি। আপনারা তো জানেন ওভার ক্যাপাসিটি নিয়ে খুব কথা হচ্ছে, যে আমরা এমন একটা ডিমান্ড প্রজেক্ট করেছি যেই কারণে এত বিদ্যুৎ কেন্দ্র আমরা তৈরি করেছি যে আমাদের হাতে এখন সারপ্লাস বিদ্যুৎ কেন্দ্র। তো সারপ্লাস নবায়নযোগ্য দিকে যাবার আমাদের আসলে সেই আগ্রহটাও পাওয়া যাচ্ছে না। ধন্যবাদ স্যার। এখন এই বিষয়ে জানতে চাইবো অধ্যাপক শামসুল আলম স্যার আপনার কাছে। স্যার, আপনি যদি বলতেন যে আসলে নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে আমরা কেন পিছিয়ে আছি? আপনি যদি বিদ্যুৎ ব্যবসাটার দিকে তাকান তাহলে এই ব্যাপারটি পরিষ্কার হয়ে যাবে। প্রথমত আমরা গ্রিড এক্সপানশন করেছি, আমরা পিবিএস গুলো তৈরি করেছি, গ্রিড এক্সপানশন করেছি, ইকোনমিক কিনা এটা একটা বড়, এই ক্রাইটেরিয়াটাকে আগে অ্যাসেস করেছি, যে ফিজিবিলিটি স্টাডি করে দেখেছি যে এই জায়গাটা যদি আমি গ্রিড এক্সপানশন করে নিয়ে যাই আমার যে খরচ হবে তার তুলনায় আমি পার ইউনিট বিদ্যুৎ বিক্রি করে টাকাটা উঠবে কিনা, এইটা একটা বিষয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে আমি মনপুরা গেলাম মিনি গ্রিডের এরিয়ার বাইরে যেসব বাড়িতে আমি সার্ভে করতে গেলাম তারা বলল যে আমরা ওই বিদ্যুৎ চাই, গ্রিডের বিদ্যুৎ চাই। তাদের বাড়িতে সোলার হোম সিস্টেম আছে। মালিককে জিজ্ঞেস করলাম, বললো যে ওই জায়গাটা আমার বিদ্যুৎ দিলে যে পয়সা আসবে তাতে আমার ইকোনমিক হবে না, সে কারণে এক্সপানশন করেনি। এইবার গ্রিড এক্সপানশনের সময় যে পয়সা বিক্রি করে সবার ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার জন্য সরকার যে ভুল পথে গেছে, সবার ঘরে বিদ্যুৎ দেওয়ার বিষয়টি গ্রিডকে এভাবে ঢালাও ভাবে এক্সপানশন করে সবার বাড়িতে লাইন টেনে নিয়ে বিদ্যুতের বাতি জ্বালানোর নেটওয়ার্ক তৈরি করতে রাজনৈতিক একটা ইস্যু মনে হয় না? যে খরচ করেছে সেই খরচটা যদি আপনি নন গ্রিড বিদ্যুৎ অর্থাৎ যদি পলিটিক্যাল জিনিস, সেটা যদি সেই জায়গাটা যদি আপনি করতে পারতেন তাহলে আজকে লাইন চলে গেছে পাবলিকের বাড়িতে, গ্রামবাসীদের বাড়িতে লাইন চলে গেছে কিন্তু বিদ্যুৎ যায়নি, সপ্তাহে 8 ঘন্টাও বিদ্যুৎ পায় না, এই অবস্থা শিকার হতো না। আপনি যদি কুড়িগ্রামের চরে যান, আমি নিজে যে দেখেছি, 10 মাস তখন বয়স হয়ে গেছে, তাদের একদিনও বিদ্যুৎ বিভ্রাট ঘটেনি। সেখানে কাপড় ক্যালেন্ডার করতেছে ইলেকট্রিক ইস্ত্রি দিয়ে, সেখানে করাত মিলের মালিকরা বলতেছে যে আমাদের যদি 16 টাকায় নেমে আসে তাহলে আমরা এই বিদ্যুৎ কিনতে পারবো। ইরিগেশন যারা চালাচ্ছে তারা বলছে যে আমরা ডিজেল ইরিগেশন না চালিয়ে আমরা এই বিদ্যুৎ ব্যবহার করতে যদি এইটুকু দাম কমিয়ে আনে। এইবার আসে 9,000 কোটি টাকা আমি সাবসিডি দিচ্ছি গ্রিড বিদ্যুতে, সেই 9,000 কোটি টাকা কিন্তু শুধু গ্রামে কম দামে বিদ্যুৎ দিতে যেয়ে দেওয়া হচ্ছে। সেই জায়গাটা যদি আমি পরিকল্পিতভাবে পলিসিতে, যেটা অলরেডি এজাজ সাহেব বলেছে যে এটা তো আমার রাজনৈতিক ব্যাপার, আমাদের নেতারা রাজনীতি শব্দটা লাগিয়ে এই কাজটা করে ফেলেছে। মানুষের বিদ্যুৎ লাইন দিয়ে যে ডিসস্যাটিসফ্যাকশন অর্জন করেছে সরকার বিদ্যুৎ না দিতে পেরে, আমি মনে করি যে নন গ্রিড এরিয়াকে যদি রিনিউয়েবল এনার্জি দিয়ে পরিকল্পিতভাবে সেখানকার বিদ্যুৎ, যে 2008 সালে যে ওয়ার্কো যে গাইডলাইন তৈরি করা হয়েছিল সেই গাইডলাইনের আওতায় যদি
যদি এটা যদি আমরা উন্নয়ন করতাম, তাহলে আজকে সারা দেশে অন্তত শহরে বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন ভাবে না দিতে পারলেও আমার গ্রামের মানুষের যে সীমিত চাহিদা জি সেটা করতে পারতাম, এবং যে গ্রামের কুটির শিল্পকে সমৃদ্ধ করতে পারতাম, এবং আজকে সোলার ইরিগেশন সমৃদ্ধ হতো। আমি টোটালি বলতে জি চাচ্ছি, এরিয়া সীমিত হোক, যাই হোক না কেন, এর মধ্যে দিয়ে আমাদের চাহিদাও সীমিত। আমাদের খুব বেশি বিদ্যুৎ চাহিদা না। আমরা সোলার ইরিগেশন, গ্রামের জি কুটির জি শিল্প, আমরা গ্রামের ভুটানের কাছ মানুষের থেকেও শিখতে ঘর পারি আলোকিত, তারা এই কতটা। বিদ্যুৎ দিয়েই করতে জি জি পারতাম, জি গ্রিডের জি বিদ্যুৎ জি দরকার ছিল না। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। সৈয়দা রিজওয়ানা হাসান, আপনার কাছে আসছি সবার শেষে। খুব সংক্ষেপে যদি আপনি আমাকে বলতেন যে আমাদের যে নবায়নযোগ্য জ্বালানি, যেটা আসলে ভবিষ্যৎ, মানে অন্য সব দেশই কিন্তু সেদিকে এগোচ্ছে, আমরা সেদিকে এগোবো, এ বিষয়ে আপনি কতটা আশাবাদী? এই বিষয়ে নিরাশ হওয়ার কোনো সুযোগই নেই, কারণ আপনার পৃথিবীর অস্তিত্বকে বাঁচাতে গেলে, আপনার নিজেকে বাঁচতে হলে, পরবর্তী প্রজন্মকে বাঁচাতে গেলে আপনাকে জীবাশ্ম জ্বালানির রিলায়েন্সের উপর থেকে সরে আসতেই হবে। মার্কিন জি রাষ্ট্রপতি পারবেন না, কারণ জীবাশ্ম জ্বালানির কোম্পানিরাই তাকে চালায়। আমাদের তো আর সেই বাস্তবতা নেই, আর আমাদের এখানে সূর্যের আলোরও অভাব নেই, বাতাসে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে। এজাজ ভাই ঠিকই বলেছেন যে আমাদের জমির অভাব আছে, আলম ভাইও ঠিকই বলেছেন যে জমির অভাব থাকুক না কেন, আমাদের চাহিদাও তো সীমিত। আমাদের জমি সীমিত হলেও চাহিদাও তো সীমিত। বাংলাদেশ ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব অনুযায়ী ফাস্টেস্ট গ্রোয়িং সোলার হোম সিস্টেম। দেশের মানুষ কিন্তু অলরেডি এটার সুবিধা পেয়ে গেছে। আপনি জি গ্রামে যাবেন, প্রত্যেকটা ঘরে ঘরে একটা বাতি, একটা পাখা হলেও কিন্তু চলে, এবং ওরা সোলার থেকে পায়। কিন্তু এইটাকে জনবান্ধব করা, মানুষের ম্যানেজমেন্টে আনা, এই কাজগুলো করা হচ্ছে না। বাংলাদেশে 18 লক্ষ একর অকৃষি খাস জমি পড়ে থাকে, কোনো কাজে ব্যবহৃত হচ্ছে না। সরকার যদি চিন্তা করে এবং টার্গেট করে করে আগায় তাহলে আগাতে পারতো, কিন্তু সরকার যেটা করছে না, খুবই ইম্পর্টেন্ট ইচ্ছার বিষয়টা করছে না কেন? তাহলে কয়লার লুটপাট, নিউক্লিয়ারের লুটপাট, তেলের লুটপাট, এগুলোর অংশীদারটাও হতে পারবে না। তো যেখানে লুটপাটের চিন্তা থাকে, যেখানে দুর্নীতির চিন্তা থাকে, অস্বচ্ছতার চিন্তা থাকে, সেখানে সেখানে আশাটা টেপ কমে করিয়ে আসে। প্ল্যান করে দেবে, এবং দেশের জনগণ যেটা চায়, যেখান থেকে উপকৃত হচ্ছে। আপনি কেন বলছেন এটা ভবিষ্যৎ? এটা ভবিষ্যৎ না তো, এটা তো বর্তমানই। আপনি আপনার গ্রামে যেয়ে দেখবেন কতগুলো বাড়িতে সোলারের কানেকশন আছে, এটা তো বর্তমান। সুতরাং এই বর্তমানটাকেই সুসংহত করতে হবে। যদি সরকার যে ন্যস্ত স্বার্থ গোষ্ঠী আছে তাদেরকে প্রতিহত করতে পারে এবং দেশের জনগণকে সাথে নিয়ে নেশের নীতি করে, ভারতকে নিয়ে, চীনকে নিয়ে, রাশিয়াকে নিয়ে, আমেরিকাকে নিয়ে জাতীয় বিদ্যুৎ মহাপরিকল্পনা হলে, জ্বালানি মহাপরিকল্পনা হলে এই সমস্ত কোম্পানি আসবে, এবং এই খাতটাকে আমরা কর্পোরেট গ্রিড থেকে বাঁচাতে পারবো না। আমাদেরকে সাথে নিয়ে করলে, জনগণকে সাথে নিয়ে করলে, ভুল হলেও আমার, ভালো হলেও আমার, এই ওনারশিপটা তো আমাকে দিতে হবে, এবং এই ওনারশিপটা সরকার দিক আর না দিক আমাদেরকে ক্লেম করতে হবে, বিকজ দ্য ওয়ে ইটস গোয়িং ইটস নট এট অল সাস্টেইনেবল। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দিয়ে একটা প্রাণবন্ত আলোচনা উপহার দেওয়ার জন্য। দর্শক, সময় হচ্ছে বিদায় নেবার আগে এই আশায় রেখে যাব যে জাতি হিসেবে জ্বালানি ব্যবহারে আমরা দায়িত্বশীলতার পরিচয় দেব। বর্তমানকে যেমন গুরুত্ব দেব, তেমনই গুরুত্ব দেব ভবিষ্যৎকে, যাতে কোনোভাবেই ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়ী থেকে না যাই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।